আমরা আগের ক্লাসটায় আদর্শ দ্রবণ মানে আইডিয়াল সলিউশন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই আলোচনাতে আমরা দেখেছিলাম যে যে সমস্ত সলিউশন বা দ্রবণ যারা কিনা রাউল্টের সূত্র মেনে চলে সমস্ত কন্ডিশনে তারা হচ্ছে আইডিয়াল সলিউশন। রাউল্টের সূত্র মেনে চলে মানে কি? P1 ইকুয়াল টু x1 ইন্টু P1 নট, এই সূত্র মেনে চলে, বা P সমান x1 P1 নট প্লাস x2 P2 নট, এই ইকুয়েশন মেনে চলে। এরা হচ্ছে সব যারা এটা ওবে করে, যারা আইডিয়াল সলিউশন। এবং তার আরো কিছু কিছু বৈশিষ্ট্য বলা হয়েছিল যে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেল্টা ভি ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ ভলিউমের কোনো চেঞ্জ হয় না। ডেল্টা এইচ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ কোনো হিট জেনারেটেড হয় না, হিট অ্যাবজর্বও হয় না। আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করেছিলাম। এখানে ভেপার প্রেশার ভার্সেস মোল ফ্র্যাকশন ছিল। ভেপার প্রেশার আর বরাবর ছিল মোল ফ্র্যাকশন। x1 যদি মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট ধরা যায়, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট আর x2 হলো মোল ফ্র্যাকশন অফ সলিউট। তাহলে এই গ্রাফটা আমরা এরকম হয়, কতদিন অবশ্য উল্টো করে এঁকেছিলাম। x1 ইকুয়াল টু 1, x1 ইকুয়াল টু 1 মানে কি? সেটা হচ্ছে পিওর সলভেন্ট, সেটা হলো গিয়ে পিওর সলভেন্ট, মানে কোনো সলিউট পার্টিকেল সেখানে নেই, ছিল x2 সমান 0। এইবার কি হচ্ছে? সলিউট যোগ করছি, সলভেন্ট কমছে, সলিউট যোগ করছি, এই পয়েন্টে যখন এলাম তখন পুরোটাই সলিউট। ঠিক আছে, তবে হ্যাঁ, অবশ্যই সলভেন্ট এবং সলিউট দুজনকেই ভেপারাইজ করতে হবে, দুটোই লিকুইড হতে হবে যাতে দুটোই ভেপারাইজ করতে পারে। পিওর সলভেন্টের ভেপার প্রেশার P1 নট, পিওর সলিউটের ভেপার প্রেশার P2 নট। আমরা কি বলেছিলাম যে এই গ্রাফটা ছিল x2 ইন্টু P2 নট, আর এই গ্রাফটা ছিল P1 সমান x1 ইন্টু P1 নট। আর এই দুটো পয়েন্টকে যোগ করলে আমরা কি পাই? P সমান P1 নট ইন্টু x1 প্লাস P2 নট ইন্টু x2। আমরা আগের ক্লাস এই পর্যায়ে এসে শেষ করেছিলাম। আজ আমরা আলোচনার বিষয়বস্তুই রেখেছি নন আইডিয়াল সলিউশন, অর্থাৎ অনাদর্শ দ্রবণ। অনাদর্শ দ্রবণ কাকে বলে না? যে দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে না। সলিউশন which do not obey Raoult's law is called নন আইডিয়াল সলিউশন। পরিষ্কার কথা, এক কথায় যারা রাউল্টের সূত্র মেনে চলে না। রাউল্টের সূত্র যদি মেনে না চলে তাহলে কি হবে? এই ফর্মুলাগুলো মানবে না। P1 not equal to x1 into P1 not হবে, এবং P সমান x1 P1 not প্লাস x2 P2 not। এগুলো কার জন্য হবে? দিস ইজ ফর নন আইডিয়াল সলিউশন। এবং অবভিয়াসলি
তাদের ক্ষেত্রে বাকি দুটো যে ক্যারেক্টারিস্টিক, এক তো রাউল্টের সূত্র মেনে চলে না, সেটা একটা ব্যাপার। বাকি দুটো যে ক্যারেক্টারিস্টিক, কি ক্যারেক্টারিস্টিক? একটা ডেল্টা ভি ইকুয়াল টু জিরো আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ছিল, সেটা নট ইকুয়াল টু জিরো হবে। ডেল্টা এইচ ইকুয়াল টু জিরো ছিল, সেটা নট ইকুয়াল টু জিরো হবে। সবই তোমার নন আইডিয়াল সলিউশনের বৈশিষ্ট্য। এগুলো সকলেই তোমার নন আইডিয়াল সলিউশনের বৈশিষ্ট্য। তা রাউল্টের সূত্র মেনে চলে না, রাউল্টের সূত্র যারা মেনে চলে না তারা হচ্ছে নন আইডিয়াল সলিউশন তৈরি করে। এইরকম সলিউশনকে আমরা দুই ভাগে ভাগ করি। একদল সলিউশন যারা কিনা রাউল্টের সূত্র থেকে ডেভিয়েশন অর্থাৎ বিচ্যুতি দেখায়। রাউল্টের সূত্র মেনে চলে না মানেই তো রাউল্টের সূত্র থেকে বিচ্যুতি দেখায়। তো কিরকম বিচ্যুতি দেখায়? পজিটিভ ডেভিয়েশন দেখায়। দে শো পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউল্টস ল। রাউল্টের সূত্রে যদি ধনাত্মক বিচ্যুতি দেখায় তাহলে আমরা এক ধরনের সলিউশনকে চিহ্নিত করি যেটা পজিটিভ ডেভিয়েশন দেখাবে। আর এক ধরনের হচ্ছে রাউল্টের সূত্র মেনে চলে না, নেগেটিভ ডেভিয়েশন দেখায়, ঋণাত্মক বিচ্যুতি দেখায়। এখন এই শব্দ দুটোর মানে আমরা পরিষ্কার করব যে ধনাত্মক বিচ্যুতি হোয়াট ইজ পজিটিভ ডেভিয়েশন এবং ঋণাত্মক বিচ্যুতি মানে হোয়াট ইজ নেগেটিভ ডেভিয়েশন। পজিটিভ ডেভিয়েশন বলতেই বা আমরা কি বুঝতে চাইছি, নেগেটিভ ডেভিয়েশন বলতেই বা আমরা কি বুঝতে চাইছি, সেটা আমরা নিশ্চয়ই ক্ল্যারিফাই করছি। তাহলে নন আইডিয়াল সলিউশনকে আমরা দুটো ভাগে ভাগ করি। ওয়ান, যে যারা কিনা রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায়, দোজ সলিউশন হুইচ শোজ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউল্টস ল। সেকেন্ডলি, যারা কিনা রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি দেখায়, সলিউশনস হুইচ শোজ নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউল্টস ল। এখন একটা একটা করে বলি, পজিটিভ ডেভিয়েশন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, এই সূত্রে আরো একটা কথা বলে রাখা দরকার, দরকার যেটা আমাদের এখানে আলোচনার মধ্যে এলো না, সেটা হচ্ছে এইরকম যে ফর আইডিয়াল সলিউশন, ধর তুই এ আর বি দুটো লিকুইড হওয়ার দরকার নেই, এ আর বি এই মিলে একটা আইডিয়াল সলিউশন তৈরি হয়েছে, ঠিক আছে? এ আর বি দুটো সলভেন্ট আর সলিউট মিলে একটা আইডিয়াল সলিউশন দেয়। তার একটা বৈশিষ্ট্য, আমরা যে তিনটে বৈশিষ্ট্যের কথা লিখেছিলাম, একটা হচ্ছে রাউল্টের সূত্র মেনে চলবে, একটা ডেল্টা ভি ইকুয়াল টু জিরো হবে, একটা ডেল্টা এইচ ইকুয়াল টু জিরো হবে। তার পাশাপাশি আরো একটা বিষয় ছিল ফোর্স অফ অ্যাট্রাকশন। ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, আকর্ষণ বল। এ মলিকুলগুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এ মলিকুলগুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, বি মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেম হবে, এবং বি মলিকুলের মধ্যেও ফোর্স অফ অ্যাট্রাকশন সেম হবে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল, এবং সেই জন্যই তারা রাউল্টের সূত্র মেনে চলত বা অন্য বৈশিষ্ট্যগুলো প্রকাশ করত। নন আইডিয়াল সলিউশনে এটা হয় না, নন আইডিয়াল সলিউশনে এটা হয় না। যারা কিনা পজিটিভ ডেভিয়েশন দেখায়, হ্যাঁ, আমি এক নম্বর নিচ্ছি, নন আইডিয়াল উইথ পজিটিভ ডেভিয়েশন, নন আইডিয়াল উইথ পজিটিভ ডেভিয়েশন, নন আইডিয়াল উইথ পজিটিভ ডেভিয়েশন। যারা কিনা এইটা শো করে, আমি যে ধনাত্মক বিচ্যুতি বলছি, কথাটার মানে কি? নন আইডিয়াল উইথ পজিটিভ ডেভিয়েশন মানে এই জিনিসটা হবে না, বুঝতে পেরেছো? অর্থাৎ এ অণুর মধ্যে আকর্ষণ বল, বি মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন আর বি মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সমান হবে না। রাদার বি মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম হবে। কার চাইতে? এ মলিকুলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন এবং বি মলিকুলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন তার চাইতে, ঠিক আছে? এটা ফোর্স অফ অ্যাট্রাকশনের দিক দিয়ে বিচার করলে।
অর্থাৎ দ্রাবক এবং দ্রাবক অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, ফোর্স অফ অ্যাট্রাকশন, যে আকর্ষণ বল সেটা কম হয়। কার তুলনায় কম হয়? দ্রাবক অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল এবং দ্রাবক অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল তার তুলনায়। Force of attraction among solvent and solute molecule is less than the force of attraction among solvent molecule or among solute molecule. তার ফলটা কি দেখা যায়? তার ফলটা এটা দেখা যায় যে এদের ভেপারাইজেশন দ্রুত হয়, এরা তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। অর্থাৎ এবি মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম, দ্রাবক এবং দ্রাবকের মধ্যে টান কম, সেই জন্য এরা খুব দ্রুত ভেপারাইজ করে। ভেপারাইজ করে মানে এই যে গ্রাফটা তুমি আইডিয়ালের ক্ষেত্রে দেখছো স্ট্রেট লাইন, এই গ্রাফটা তুমি যদি এদের ক্ষেত্রে টানতে যাও তাহলে এরকম দেখবে। বুঝতে পেরেছো? আইডিয়ালের চেয়ে এদের ভেপার প্রেসার বেশি হবে, কারণ বেশি বাষ্পীভূত হচ্ছে। বোঝা যাচ্ছে কথাটা? এবং এর একটা সর্বোচ্চ স্ফুটনাঙ্ক থাকবে। এবং এদের একটা কথা আমি বলে দিই, এরা খুব তাড়াতাড়ি ফুটবে। ভেপার প্রেসার যদি বেড়ে যায়, ইউজুয়ালি যা হওয়া উচিত ছিল তার চাইতে এরা খুব কিন্তু তাড়াতাড়ি ফুটতে শুরু করে, এদের বয়লিং পয়েন্টটা তুলনায় কম হয়। সেকেন্ডলি হচ্ছে নেগেটিভ ডিভিয়েশন, এর ঠিক উল্টো দেখাবে, বুঝেছো? নন আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন with negative deviation, ঋণাত্মক বিচ্যুতি। নন আইডিয়াল সলিউশন উইথ নেগেটিভ ডিভিয়েশন, ঋণাত্মক বিচ্যুতি। তার ক্ষেত্রে কি হবে জানো তো? ঠিক উল্টে যাবে। অর্থাৎ এ এবং বি মলিকুলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা বেড়ে যায় তাদের চাইতে এ মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা বি মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনের চাইতে। অর্থাৎ সলভেন্ট এবং সলিউট এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু সলভেন্ট মলিকুলগুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন তার চাইতে বেশি হয়, বা সলিউট মলিকুলগুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন তার চেয়ে বেশি হয়। এর নেট রেজাল্টটা কি হয়? সলিউশনের ভেপারাইজেশন কমে যায়। আকর্ষণ বেশি মানে কেউ যদি ভেপারাইজ করতে চায় অন্য তাকে বাধা দেবে, তাহলে তারা নেগেটিভ ডিভিয়েশন দেখায়, মানে তাদের ভেপার পাও, তাদের ক্ষেত্রে কার্ভটা এরকম হয়ে যায়, কার্ভটা নেগেটিভ শো করে। ঠিক আছে? এবং এদের স্ফুটনাঙ্ক, এদের বয়লিং পয়েন্ট খুব হাই হয়। কেন বয়লিং পয়েন্ট হাই হয় আমি একটু বলে দিই। একটু আগে যা বললাম বয়লিং পয়েন্ট লো হবে যারা পজিটিভ ডিভিয়েশন দেখাবে, বয়লিং পয়েন্ট হাই হবে যারা নেগেটিভ ডিভিয়েশন দেখাবে। তার কারণ হচ্ছে একটা লিকুইড কখন বয়েল করে জানো? যখন লিকুইডের ওপর ভেপার প্রেশারটা অ্যাটমসফিয়ারিক প্রেশারের সঙ্গে সমান হয়ে যায়। ঠিক আছে? বাষ্পায়ন এবং স্ফুটন দুটো বাংলা শব্দ আছে, ভেপারাইজেশন আর বয়েল। কন্ডিশনটা কি? বয়েল করছে কখন আমি বলবো, ফুটছে কখন আমি বলবো, যখন ভেপার প্রেশারটা ওর মানে সলিউশনের ওপর, লিকুইডের ওপরে ভেপার প্রেশারটা 1 অ্যাটমসফিয়ার হয়ে যাবে, তখন টেম্পারেচারটাকে স্থির রেখে আমরা দেখব লিকুইডটা আস্তে আস্তে ভেপার ফেজে চলে যাচ্ছে। এখন যাদের ক্ষেত্রে ভেপারাইজেশন বেশি হয়, অর্থাৎ যারা কিনা পজিটিভ ডেভিয়েশন দেখায়, তা আমরা বলে দিচ্ছি তাদের ক্ষেত্রে ভেপারাইজেশন বেশি। তো তাদের ক্ষেত্রে যখন ভেপারাইজেশন বেশি তখন সে তাড়াতাড়ি ভেপারে পরিণত হবে, তাহলে তার ভেপার প্রেশারটা বেশি হবে, তাহলে সে খুব তাড়াতাড়ি 1 অ্যাটমসফিয়ার চাপে পৌঁছে যাবে। হ্যাঁ, অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে সমান হতে তার সুবিধা হবে, সেই জন্য সে তাড়াতাড়ি ফুটবে। হিট করলে কি হবে? আরো ভেপার তৈরি হবে, আরেকটু হিট করলাম আরো ভেপার তৈরি হলো, নেট ভেপারের পরিমাণটা অনেকটা বেড়ে গেল, ফলে ভেপার প্রেশারটা বেড়ে গেল। এই ভেপার প্রেশারটা যখন বাড়তে বাড়তে অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান হয়ে যাবে তখন সেটা বয়েল করবে। এবার তুমি ভাবো সলিউশনটা আইডিয়াল, তার ভেপার প্রেশার যা ছিল সেখান থেকে সে অ্যাটমসফিয়ারিক প্রেশারে পৌঁছতে যতটা হিট নেবে, এর ভেপার প্রেশার তো অটোমেটিক্যালি একটু বেশি, ফলে সে অ্যাটমসফিয়ারিক প্রেশারে পৌঁছতে কম হিট নেবে, তাহলে এটা তাড়াতাড়ি বয়েল করবে। আর একই কারণে যেহেতু এর ভেপার প্রেশার কম, সেজন্য এ
বয়েল করতে অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসারে পৌঁছতে বেশি হিট নেবে। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে এই হচ্ছে আইডিয়াল নন আইডিয়াল সলিউশন। এখন এর এক্সাম্পল আছে, বেশিরভাগ সলিউশন নন আইডিয়াল, খুব সামান্য। আমি এর আগের দিন ক্লাসে আমার মনে পড়ছে, আমি শেষের দিকে বলেছিলাম যে বেঞ্জিন, টলুইন, নর্মাল হেক্সেন, নর্মাল পেন্টেন, এগুলো হচ্ছে গিয়ে তোমার আইডিয়াল সলিউশন। এক্সাম্পল অফ আইডিয়াল সলিউশন: example of ideal solution. Example of ideal solution. খুব বেশি উদাহরণ পাবে না, বই খুঁজলে অবশ্যই পাবে, আমি দু একটা এখানে লিখে দিচ্ছি। বেঞ্জিন, টলুইন, হ্যাঁ, বেঞ্জিন টলুইনের যে সলিউশন, আইডিয়াল সলিউশন, নর্মাল পেন্টেন, নর্মাল হেক্সেন, আইডিয়াল সলিউশন। তেমনি নন আইডিয়াল সলিউশন, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তোমাদের যে কম্পিটিটিভ এক্সাম হয় বা তোমাদের এইচএসেও দেখবে এমসিকিউ আছে, সেই এমসিকিউ এখান থেকে কোশ্চেন আসাটা কিন্তু খুব দুরূহ কাজ কিছু না। একটা সলিউশন দিয়ে বলতেই পারে এটা আইডিয়াল অথবা নন আইডিয়াল। আবার নন আইডিয়াল হলে বলতে পারে পজিটিভ ডেভিয়েশন দেখায় না নেগেটিভ ডেভিয়েশন দেখায়। এখন তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, তোমরা বলবে স্যার 1000 রকমের সলিউশন বানানো যায়, কত আর মনে রাখবো? ডেফিনেটলি, সত্যি তো, এত কি মনে রাখা সম্ভব? তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্গত উদাহরণগুলো মনে রাখবে। পরীক্ষায় যারা কোশ্চেন করেন তারা একেবারে ব্যক্তি নন, নির্দয় নন যে তোমাদের যেখান সেখান থেকে তুলে একটা প্রশ্ন করা হবে। তোমাদের যে টেক্সট বই, সেখানে যে এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো যতদূর পারবে একটু দেখে মনে রাখার চেষ্টা করবে। নন আইডিয়াল সলিউশনের মধ্যে পজিটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন দেখায় কারা? ধরো সে ইথানল আর জল, মিক্সচার অফ ইথানল প্লাস ওয়াটার, মিথানল জল, মিথানল ওয়াটার। আবার নন আইডিয়ালের মধ্যে নেগেটিভ ডেভিয়েশন দেখায় কারা? নন আইডিয়াল সলিউশনের মধ্যে নেগেটিভ ডেভিয়েশন দেখায় কারা? নন আইডিয়াল সলিউশনের মধ্যে নেগেটিভ ডেভিয়েশন দেখাতে গেলে তুমি উদাহরণ নিতে পারো ক্লোরোফর্ম অ্যাসিটোন, ক্লোরোফর্ম নেগেটিভ ডেভিয়েশন দেখায়। এই লিস্টটা একটু বই থেকে পড়বে, বুঝতে পেরেছো? বেশ। অ্যাজিওট্রপিক সলিউশন, অ্যাজিওট্রপিক মিক্সচার, সলিউশন ঠিক বলে না, অ্যাজিওট্রপিক মিক্সচার। বাংলায় বলে স্থির স্ফুটনাঙ্কে স্ফুটনাঙ্কে মিশ্রণ।
6 স্ফুটনাঙ্কের মিশ্রণ, এইভাবেই বলি। অ্যাজিওট্রপিক মিক্সচার বা স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ। দেখো, মিশ্রণ মানেই সলিউশনে তো মিশ্রণ, কিরকম মিশ্রণ আমরা প্রথমে বলেছিলাম, হোমোজিনিয়াস মিক্সচার। স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ মানে হচ্ছে সেই মিক্সচার মানে হচ্ছে একাধিক পদার্থ থাকবে, ঠিক আছে, এক একটা পদার্থের এক একটা বয়লিং পয়েন্ট থাকবে। আমাদের এই যে ডিস্টিলেশন, পাতন, তোমাদের নিচু ক্লাসে শেখানো হয়েছিল, পাতনটা করা হয় কেন? মিক্সচার থেকে পদার্থগুলোকে আলাদা করার জন্য। না, যার যেটা বয়লিং পয়েন্ট, সেই বয়লিং পয়েন্টে এলে সে বয়েল করবে, ভেপার হবে, তারপর সে আলাদা হয়ে যাবে অন্যগুলোর থেকে, তাকে ঠান্ডা করে আবার লিকুইড কন্ডিশনে ফেরত আনবে। স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ হচ্ছে এমন একটা মিক্সচার, যে মিক্সচারটা একাধিক কম্পোনেন্ট আছে, কিন্তু তারা বয়েল করে একটা পার্টিকুলার টেম্পারেচার। বুঝতে পেরেছো? তোমাদের পড়িয়েছি আগে, কোথায় পড়িয়েছি যেন, অর্গানিক পড়াতে গিয়ে, রেকটিফাইড স্পিরিট। তোমাদের স্মরণ থাকতে পারে 95.5% ইথানল আর 4.5% জল, এর মিশ্রণ, এইটাই হচ্ছে গিয়ে রেকটিফাইড স্পিরিট। এমনিতে জল আর অ্যালকোহলের বয়লিং পয়েন্ট আলাদা, অ্যালকোহলের কম, জলের বেশি। তাই তুমি যদি হিট করো, তাহলে অবভিয়াসলি আগে অ্যালকোহল ভেপারাইজ করবে, সেটাকে আমরা আলাদা করে নিয়ে ঠান্ডা করে অ্যালকোহলে কনভার্ট করতে পারি, তারপর জল ভেপারাইজ করবে। এইটাই হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আংশিক পাতন বলা হয় এটাকে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। একবার করে আলাদা করা যায় না, কয়েকবার করে আলাদা করতে হয়। কিন্তু তুমি যদি জল আর অ্যালকোহলকে এই নির্দিষ্ট প্রপোর্শনে মেশাও, এই নির্দিষ্ট অনুপাতে মেশাও, তাহলে কিন্তু দুটোই একসাথে বয়েল করবে। যতবার চেষ্টা করো ততবার একসাথে বয়েল করবে। তাই একটা কোশ্চেন অর্গানিক কেমিস্ট্রিতে করাই হয়, রেকটিফাইড স্পিরিটকে ফুটিয়ে কেন তাকে অ্যাবসলিউট অ্যালকোহল বানানো যায় না? অর্থাৎ রেকটিফাইড স্পিরিটকে গরম করলে তার মধ্যে থেকে জলগুলো তাড়ানো যায় না কেন? তার কারণ রেকটিফাইড স্পিরিট ইজ অ্যান অ্যাজিওট্রপিক মিক্সচার। একে হিট করলে এর কম্পোনেন্টগুলো একই সঙ্গে ভেপারাইজ করে। ঠিক আছে, এইবার আমরা যে বিষয়টা পড়তে আসবো সেটাকে বলছি আমরা কলিগেটিভ প্রপার্টি, সংখ্যাগত ধর্ম। বাংলায় বলে সংখ্যাগত ধর্ম, কলিগেটিভ প্রপার্টি। দ্রবণের সংখ্যাগত ধর্ম, দ্রবণের সংখ্যাগত ধর্ম। কলিগেটিভ প্রপার্টি, দ্রবণের সংখ্যাগত ধর্ম। এটা হচ্ছে সলিউশনের প্রপার্টি। তাহলে কাকে বলবো আগে ডেফিনিশনটা এনে? দ্রবণের যে ধর্মগুলো দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের রাসায়নিক পরিচয়ের উপর নির্ভর করে না, দ্রবণের সেই ধর্মগুলোকেই তাদের সংখ্যাগত ধর্ম বলে। দ্রবণের যে ধর্মগুলো দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবের সংখ্যার উপর বা কণার সংখ্যার উপর নির্ভর করে, তাদের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না, তাকেই দ্রবণের সংখ্যাগত ধর্ম আমরা বলে থাকি। The property of the solution which depends upon the number of solute particles present in solution, number of solute particles তার উপর ডিপেন্ড করবে, not on the chemical nature of the solute particle.
is called the colligative property of the solution. The property of the solution which depends only upon the number of solute particle present in the solution but not on the chemical nature of the solute particle is called the colligative property of the solution. তা আমাদের colligative property কতগুলো আছে দেখো। একটা হচ্ছে relative lowering of vapor pressure, বাংলা বললে হয় বাষ্প চাপের আপেক্ষিক অবনমন। Number 2, elevation of boiling point, স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন। Number 3, depression of freezing point, depression of freezing point, হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের অবনমন। 4, osmotic pressure, অভিস্রবণ চাপ। এই চারটে ধর্মকে আমরা বলি কলিগেটিভ প্রপার্টি অফ দ্য সলিউশন। হ্যাঁ, এক নম্বর হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। 2 হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্কের উন্নয়ন। 3 হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন। এবং 4 হচ্ছে অসমোটিক প্রেশার। ঠিক আছে, তা এই চারটে প্রপার্টি সম্পর্কে আমরা ধাপে ধাপে পরবর্তী ক্লাস থেকে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।